মাথায় চাপ প্রয়োগ করার পর বেশ দীর্ঘ সময় পর মেঘের মনে পড়ে ফারহানের কথা। ফারহান চৌধুরী এই নাম সে আগে শুনেছে। বাংলাদেশে থাকাকালীন সময় জামাল সাহেব প্রায় তার প্রিয় বন্ধুর কথা বলতো। মাঝে মধ্যে ওরা ছেলের প্রশংসা করত। জামাল সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলের নাম ফারহান। মেঘ কথাটা মনে মনে ভেবে আতঙ্কে উঠে। তবে কি তার বড় আব্বু, যার সাথে তার বিয়ে ঠিক করেছে, ও কি এই ফারহান? মেঘের মাথায় হাত পড়ল। সর্বনাশ হয়ে গেছে। বড় আব্বু কাল ফোনে বলেছিল ওনার বন্ধুর ছেলে আমেরিকায় অবস্থান করছে। তবে কি ফারহানের কথা বলছিল? এমনি মেঘের জীবনে অশান্তি আর প্রবলেমের শেষ নেই। এখন নতুন বিপদ হয়ে এই ফারহান এসেছে। আদিয়ান হয়তো এখনো জানে না তার বউ মালিহা হলো মেঘ। কিন্তু যদি এখন ফারহান তার পরিচয় দিয়ে দেয়, তবে নিশ্চয়ই আদিয়ান সব জেনে যাবে। আর ফারহানের সাথে মনে হয় কখনো আদিয়ানের দেখা হয়নি। আদিয়ান যে জামাল সাহেবের ছেলে আর মেঘের স্বামী, তা মনে হয় ফারহান জানে না। যদি একবার আদিয়ানের আসল পরিচয় ফারহান জেনে যায়, তবে সবকিছু বড় আব্বুকে বলে দিবে। তখন বড় আব্বু হয়তো দুদিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করে আমেরিকায় চলে আসবে। না, মেঘ কখনই এসব ঝামেলা চাই না। আদিয়ানের প্রশ্ন শুনে ফারহান এগিয়ে এসে তেজদীপ্ত কণ্ঠে বলে ওঠে, মেঘ আমার কারণ, আমি মেঘের হবু। ফারহান কথা শেষ করার আগেই মেঘ থামিয়ে দেয় আর দ্রুত বলে ওঠে, ফারহান, আপনার পরিচয় আমার মনে পড়ে গেছে। আমি আর আপনি তো পূর্ব পরিচিত। মেঘের কথা শুনে ফারহান খুশি হয়ে যায়। ফারহানের রাগী আর তেজি কণ্ঠে ধীরে ধীরে শীতল হয়ে যায়। ফারহান হাসি মুখে মেঘের দিকে তাকিয়ে বলে, মেঘ, তুমি সত্যি আমাকে চিনতে পারছো? মেঘ, তুমি জানো আমি কে? মেঘ সম্মতিজনক মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর প্রদান করলো। জানি। মেঘ আর ফারহানের কথার মানে এখন অব্দি আদিয়ান বুঝতে পারল না। ফারহান মেঘের পূর্ব পরিচিত, কিন্তু কে এই ফারহান? আর এত মেঘের প্রতি এত অধিকার কি করে দেখাচ্ছে? ফারহানের আসল পরিচয় জানার প্রয়োজন আদিয়ানের। মেঘের সাথে কি সম্পর্ক এই ফারহানের? আদিয়ান পুনরায় ফারহানকে কোনো প্রশ্ন করতে যাবে, কিন্তু এর আগেই মেঘ থামিয়ে দেয় আর দ্রুত ফারহানকে অনুরোধ করে বলে, ফারহান, এখন কলেজ গ্রাউন্ডে অবস্থান করছি আমরা। সবাই তাকিয়ে দেখছে আমাদের। আপনি মঞ্চে যান, আমি আসছি। কিন্তু মেঘ, তোমার সাথে আমার প্রয়োজনীয় কথা আছে। তুমিও চলো না মঞ্চে একসাথে যাই। ফারহানের কথায় মেঘ বিরক্ত বোধ করলো, তবুও বাধ্য হয়ে হাসি মুখে বলল, আপনি আগে মঞ্চে যান, আমি পরে আসছি। পিছনে থাকা ছাত্রছাত্রী ডাক দিল। মেঘ তাদের বলল ফারহানকে মঞ্চে নিয়ে যেতে। ফারহান আর কথা বাড়ায় না, সে পা বাড়িয়ে মঞ্চের দিকে। ফারহান চলে যেতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে শক্ত করে মেঘের হাত চেপে ধরল আদিয়ান। খুব শক্ত করে চাপ প্রয়োগ করায় মেঘ ব্যথায় ঘুঙিয়ে উঠল। আদিয়ান, ছাড়ুন, ব্যথা করছে আমার হাতে। মেঘের ব্যথা তুরুক আর্তনাদ আদিয়ান কান অব্দি পৌঁছায় না। তার শরীর এখন রাগে আগুনের ন্যায় জ্বলছে। আদিয়ান তার হাতের বাঁধনে খুব শক্ত করে মেঘের বাহুদ্বয় আঁকড়ে ধর। এরপর মৃদু টান দিয়ে তার কাছে বুকের সাথে মিশিয়ে নেয়। মেঘ আর আদিয়ান খুব কাছাকাছি থাকায় দুজনের শরীরের স্পর্শ করলো একে অপরের সাথে। মেঘের শরীরের শীতল ছোঁয়ায় আদিয়ানের রাগের পরিমাণ একটু কমে যায়, কিন্তু শেষ হয়ে যায় না। আদিয়ান বিস্মিত কণ্ঠে বলে ওঠে, আমি তোমার হাত ধরলে খুব ব্যথা লাগে, তাই না? অথচ প্রায় 5 মিনিট ধরে ফারহান তোমার হাত ধরেছিল। কোথায় তখন তো ব্যথা লাগেনি? হাত ছাড়ুন ফারহান। এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ হয়নি। তবে এখন কেন হচ্ছে? কে হয় এই ফারহান? তোমার মেঘ, উত্তর দাও। কি সম্পর্ক তোমার আর ফারহানের? আই নিড আনসার মেঘ। আদিয়ান বেশ জোরে উচ্চ শব্দে মেঘকে প্রশ্ন করছিল।
ভাগ্যক্রমে আশেপাশে এখন কোনো ছাত্রছাত্রী নাই, সকলে প্রধান অতিথি আর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। কিন্তু যদি কোনো ছাত্রছাত্রীর নজর তাদের দুজনের উপর পড়ে তখন কি হবে? মেঘ তার সমস্ত শক্তি প্রয়োগ করে তার বাহুদ্বয় থেকে আদিয়ানের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। আদিয়ানের শক্তির তুলনায় তার শক্তি খুব সামান্য বলে প্রমাণিত হয়। মেঘ বেশ বিরক্ত নিয়ে আদিয়ানের কথার উত্তর দিল, ফারহান, আমার কি হয় তা প্রশ্ন করার অধিকার কে দিয়েছে আপনাকে? আদিয়ান ছাড়, আপনি কে হন আমার? আমার আর আপনার মধ্যে কি সম্পর্ক রয়েছে বলুন? মেঘের এমন পাল্টা প্রশ্নে যেন আদিয়ানের রাগের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। মেঘের বাহুদ্বয়ে শক্ত চাপ করে তার বাহু চেপে ধরে রাগী কণ্ঠে বলে, আমার তোমার প্রতি কি অধিকার আছে তা তুমি জানো না মেঘ? তুমি কে হও আমার তা কি নতুন করে বলতে হবে আমার? আদিয়ানের কথার উত্তরে মেঘ পুনরায় বলে, বলতে হবে। কে হয় আমি আপনার? কি অধিকার রয়েছে আমার প্রতি আপনার? মেঘ করা প্রশ্ন আদিয়ানের রাগের আগুনে ঘি ঢালার মতো ছিল। আদিয়ান দাঁত কটমট করে বলে, কারণ তুমি আমার। আদিয়ান সম্পূর্ণ কথা উচ্চারণ করল না বা ইচ্ছা করেই উচ্চারণ করতে চাইল না। রাগের মাথায় কি বলে ফেলছিল তা সে বুঝতে পারে, কিন্তু মেঘ আদিয়ানের সম্পূর্ণ কথা বলার অপেক্ষায় রইল। আদিয়ানের চুপ হয়ে যাওয়া দেখে মেঘ বলল, বলুন আদিয়ান স্যার, কে হয় আমি আপনার? উত্তর দেন। কিন্তু তবুও আদিয়ান আর কোনো উত্তর দিল না। তার অসম্পন্ন কথাটা আর পূর্ণ করল না, বরং তার রাগ নিয়ন্ত্রণ করল, দীর্ঘশ্বাস ছাড়ল। বেশ কিছুক্ষণ পর তার হাতের বাঁধন থেকে মেঘের বাহুদ্বয় মুক্ত করল। মেঘ এখন উৎসুক দৃষ্টিতে আদিয়ানের দিকে তাকিয়ে আছে। আদিয়ান শান্ত কিন্তু দীর্ঘ কণ্ঠে মেঘকে শাসিত কণ্ঠে বলে উঠে, মেঘ, এই আদিয়ান রেদওয়ান কখনো নিজের জিনিস অন্য কারো সাথে ভাগ করে না। যা আমার তা শুধুমাত্র আমার। তুমি আমার মেঘ, তোমার ছোঁয়ার অধিকার, ভালোবাসার অধিকার সব শুধু আমার থাকবে, এর মধ্যে অন্য কারো ভাগ হবে না। তাই ফারহানের থেকে দূরে থাকবে, আর না হলে আজীবনের জন্য ফারহানকে হারাবে। চয়েস ইজ ইউরস মেঘ। আদিয়ানের শান্ত কণ্ঠের হুমকি শুনে মেঘ অবাক করা দৃষ্টিতে তার দিকে তাকায়। তখনই কলেজ গ্রাউন্ডে উপস্থিত হয় নূরা। মেঘ আর আদিয়ান উভয়কে একে অপরের কাছাকাছি অবস্থান করতে দেখে বেশ অবাক হয়। তাদের দুজনের মধ্যে দূরত্ব পরিমাণ খুব সামান্য। নুহা এগিয়ে আসে মেঘের কাছে, এরপর বলে, মেঘ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ফারহান স্যার তোমায় ডাকছে, তাড়াতাড়ি যেতে বলছে তোমাকে তার কাছে। ফারহানের নাম শুনে আদিয়ানের দমে থাকা রাগ দ্বিগুণ বেড়ে যায়। রাগে দাঁত কটমট করে তাকায় মেঘের দিকে, কিন্তু মেঘ যথেষ্ট শান্ত আর স্বাভাবিক কণ্ঠে পাশে থাকা নুহার কথার উত্তর দেয়, নুহা, চলো, ফারহান স্যারের কাছে যাব আমি। মেঘের কথার ধারণ আদিয়ান বুঝতে পারল। যদি এখন নুহা তাদের দুজনের সামনে না থাকতো তবে হয়তো মেঘকে খুন করে ফেলতো। খুন না করলেও ও মেঘকে দুগালে ঠাটিয়ে 2টা থাপ্পড় দিত। অতিরিক্ত সাহস হয়েছে মেঘের। খুব শখ না নিজের স্বামী রেখে অন্য পুরুষের কাছে যাওয়ার? একবার অনুষ্ঠান শেষ হলে বাড়িতে শুধু যাক, এরপর বুঝাবে আদিয়ান রেদওয়ান কি জিনিস। আদিয়ান রাগ তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠছে, কিন্তু মেঘটা দেখে ভয় পেল না, বরং সে আদিয়ানের রাগের পরোয়া না করে মঞ্চে যাওয়ার উদ্দেশ্যে নুহার সাথে পা বাড়ায়। আদিয়ান রক্তিম চোখে মেঘের যাওয়ার দিকে তাকিয়ে রইল।
কলেজের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়ে যায়। সকল ছাত্রছাত্রী চুড়ে বসে স্টেজের উপর মনোযোগ সহকারে দৃষ্টি রাখে। ফারহান চৌধুরী প্রধান অতিথি, তবে উনি ছাড়া আরও বেশ কয়েকজন অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সকল অতিথির এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করা হবে, যার জন্য ৫ থেকে ৭ জন শিক্ষার্থী সিলেক্ট করা হয়েছে এবং তাদের হাতে গোলাপ ফুলের তোড়া রয়েছে। আর এই শিক্ষার্থীর মধ্যে মেঘও উপস্থিত ছিল, তার হাতে গোলাপ ফুল রয়েছে। রঙিন আলোয় ঝলমলে মঞ্চ উঠে আদিয়ান ডান পাশে রাখা মাইকের কাছে যায়। উপস্থিত সকল অতিথিকে পুষ্প সংবর্ধনা দেওয়ার জন্য ছাত্রছাত্রীর উদ্দেশ্য ঘোষণা দিয়ে বলে, অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে প্রথমে পুষ্প সংবর্ধনা দেওয়ার জন্য ছাত্রীরা সকলে ফুল নিয়ে এগিয়ে আসেন। এরপর এক এক করে সকলে অতিথির হাতে ফুল দিয়ে তাদের বরণ করেন। আদিয়ান একজন একজন করে স্টুডেন্টের নাম বলে আর তারা দিয়ে অতিথির ফুল দিয়ে বরণ করে নেয়। কিন্তু সবার শেষে যখন প্রধান অতিথির মানে ফারহান চৌধুরীকে বরণ করার সময় আসলো, তখন পুরোনায় খাতায় লেখা শিক্ষার্থীর নাম দেখল। খাতায় স্পষ্ট মেঘের নাম ভেসে উঠল। আদিয়ান কুঁচকে তাকায় খাতায় লেখা মেঘের নামের দিকে। তার মানে কি ফারহান চৌধুরীকে গোলাপ ফুল দিয়ে মেঘ বরণ করবে? আদিয়ানের কপালে ভাঁজ পড়ল। খাতার উপর থেকে চোখ সরিয়ে সামনে ফারহানের দিকে তাকালো। ফারহান স্টেজে ঘটা অনুষ্ঠানের দিকে না তাকিয়ে খুব মনোযোগ সহকারে মেঘকে দেখে যাচ্ছে। ফারহানের মেঘের উপর মুগ্ধ দৃষ্টি দেখে আদিয়ানের শরীর রাগে হিংসা জ্বলে উঠে। খুব কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে, কারণ এখন অনুষ্ঠান চলছে, এখানে কোনো প্রকার সিগারেট করতে চায় না। প্রিন্সিপাল স্যার খুব ভরসা করে সমগ্র অনুষ্ঠানের দায়িত্ব আদিয়ানকে দিয়েছে। নিজের ব্যক্তিগত কারণের জন্য কলেজের সম্মান নষ্ট করতে চায় না আদিয়ান, তাই বাধ্য হয়ে খাতায় থাকা মেঘের নাম ঘোষণা করে ফারহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করার আদেশ দেয়। মেঘ ধীর পায়ে এগিয়ে যায় ফারহান চৌধুরীর কাছে। এরপর মুখে মিষ্টি হাসি বজায় রেখে তার হাতে থাকা ফুল দেয় ফারহানকে। ফারহান টুলে বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। এরপর মেঘের হাত থেকে ফুল নেয়। অনুষ্ঠানে সকলে হাততালি দিয়ে উঠে। মেঘের মুখের হাসি আর ফারহানের তাকিয়ে থাকা সবকিছু আদিয়ানে মঞ্চে দাঁড়িয়ে দেখছে। রাগে শরীর কাঁপতে থাকে তার, দাঁত কটমট করে তাকায় দুজনের দিকে। মেঘ যখন ফারহানের হাতে ফুল দিয়ে চলে আসতে যাবে, তখন ফারহান পিছন থেকে মেঘকে ডাক দেয়, মেঘ একটু দাঁড়াও। পিছন থেকে ফারহানের ডাক শুনে মেঘ আবার ঘুরে সামনের দিকে দাঁড়ায়। মেঘ জিজ্ঞেস করে, কি হয়েছে ফারহান স্যার, হঠাৎ দাঁড়াতে বললেন কেন? মেঘের প্রশ্ন শুনে ফারহান তার হাতে থাকা ফুলের তোড়া থেকে একটা গোলাপ তার আঙুলের ভাঁজে নিয়ে নেয়। এরপর একটু এগিয়ে দিয়ে মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, মেঘ, তোমার সাজসজ্জায় অপূরক থেকে যায় শুধুমাত্র একটা ক্ষুদ্র জিনিসের জন্য। ফারহানের প্রশ্ন শুনে মেঘ বেশ অবাক হয়ে বলে, কি জিনিস? ফারহান তার হাত বাড়িয়ে মেঘের কপাল স্পর্শ করে। এরপর মেঘের কপালে জমা বারবি চুল কানের পিছনে গুজে দেয় আর তার আঙুলের ভাঁজে রাখা গোলাপ ফুল মেঘের কানের উপরে থাকা চুলের উপর গেঁথে দেয়। মেঘ ফারহানের এমন ব্যবহারে অবাক হয় আর ভয়ও পায়, কারণ উপরের মঞ্চে আদিয়ান দাঁড়িয়ে রয়েছে। মেঘ অন্য পাশে ঘুরে থাকায় আদিয়ানের মুখ দেখতে পাচ্ছে না এখন সে। ফারহান বলে, এখন পারফেক্ট লাগছে তোমায় মেঘ। আদিয়ানের ভয়ে মেঘের মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় না, কিন্তু তবুও সৌজন্য রক্ষায় বলে, ধন্যবাদ ফারহান স্যার, আমি এখন আসি। ফারহানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেঘ দ্রুত পিছন দিকে ঘুরে সেখান
থেকে চলে আসে। আদিয়ান মঞ্চে দাঁড়িয়ে সব দেখছিল। ফারহানের ব্যবহার এখন তার সহ্য সীমানার বাইরে চলে গেছে। আদিয়ান হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আদিয়ান মনে মনে বলে, ফারহান, আর একবার শুধু তুই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে দেখ। তোকে যদি আমি খুন না করে ফেলি তবে আমার নাম আদিয়ান রেদওয়ান না। ওহ বেচারা আদু বেবি জেলাস। নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা আনন্দ করছে। মঞ্চে গান নাচ পারফর্ম করা হচ্ছে। অনুষ্ঠানের উপস্থিত সকলের মনোযোগ এখন স্টেজের উপর। ফারহান বেশ মনোযোগ সহকারে অনুষ্ঠান উপভোগ করছে। তার চোখ বারবার মেঘকে খুঁজে যাচ্ছে, কিন্তু মেঘ আশেপাশে কোথাও নাই বিদায় চুপচাপ চেয়ারে বসে থাকলো। কলেজের করিডোরে দাঁড়িয়ে মেঘ দূর থেকে অনুষ্ঠান দেখে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকার প্রধান কারণ ফারহান। মেঘ জানে যদি সে অনুষ্ঠানের জায়গায় উপস্থিত থাকে তবে সব সময় ফারহান তার দিকে তাকিয়ে থাকবে, আর এই নিয়ে আদিয়ান রাগ করবে। তাছাড়া কলেজের অন্য শিক্ষার্থীরা ফারহান আর মেঘকে নিয়ে সন্দেহ করতে পারে। শুধু শুধু অহেতুক ঝামেলা এখন মেঘ চায় না। মেঘের এখনও আদিয়ানের সাথে ডিভোর্স হয়নি। সে এখনও বিবাহিত। একজন বিবাহিত নারীর এমন করে পরপুরুষের সাথে কথা বলা উচিত নয়। মেঘ দূরে দাঁড়িয়ে থাকার পরও তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, যার প্রধান কারণ হলো তার শাড়ি। মেঘের পরনে থাকা লাল শাড়ি সুতির নয়, বরং সিল্কের তৈরি, যার ফলে শাড়ির কুচিগুলো বারবার খুলে যাচ্ছে। মেঘ বারবার শাড়ির কুচি কোমরে গুঁজে দিচ্ছে, কিন্তু প্রতিবার খুলে যাচ্ছে। মেঘ বেশ বিরক্ত হয়। এখন শাড়ির কুচি ঠিক না করলে যে কোনো সময় খুলে যাবে, আর এতগুলো মানুষের মধ্যে যদি শাড়ি খুলে যায় তবে বিষয়টা সত্যি খুব লজ্জাজনক হবে। কলেজ গ্রাউন্ডে দাঁড়িয়ে আদিয়ান প্রিন্সিপাল সহ অন্যান্য টিচারদের সাথে কথা বলছিল। অনুষ্ঠানের বিভিন্ন খরচ, খাবার, প্রোগ্রাম নিয়ে কথা বলার মাঝে দূরে করিডোরে দাঁড়িয়ে থাকা মেঘকে লক্ষ্য করছিল আদিয়ান। মেঘ তার শাড়ির কুচি ঠিক করার উদ্দেশ্যে ফাঁকা এক রুমের ভিতরে চলে যায়। আদিয়ান তা দেখল। মেঘ হঠাৎ ক্লাসরুমে কেন গেছে? আদিয়ান যখন মেঘের কথা ভাবছিল তখন হঠাৎ পাশে থাকা প্রিন্সিপাল বলে ওঠে, আদিয়ান, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চলো সেখানে যায়। স্যার, আপনারা যান, আমি এক্ষুনি আসছি। ওকে, দ্রুত চলে এসো। প্রিন্সিপাল সহ অন্যান্য টিচাররা সকলে মঞ্চের দিকে অগ্রসর হয়। মেঘ কোথায় গিয়েছে তা দেখার জন্য আদিয়ান কলেজ গ্রাউন্ড পেরিয়ে করিডোর দিয়ে এগিয়ে যায়। ফাঁকা ক্লাসরুমে প্রবেশ করে মেঘ। সকল শিক্ষার্থী এখন অনুষ্ঠানে উপস্থিত থাকায় ক্লাসরুম সম্পূর্ণ ফাঁকা। মেঘ তার শাড়ির কুচি ঠিক করার জন্য প্রথমে তা খুলে, এরপর ধীরে ধীরে কোমরে গোজার চেষ্টা করে, কিন্তু শাড়ির নিচের কুচি এলোমেলো হয়ে যায়, আর সিল্কের শাড়ি পরার অভ্যাস মেঘের নেই। বাংলাদেশে থেকে খুব সামান্য পরিমাণে আবিহার উপলক্ষে শাড়ি কিনে নিয়ে এসেছিল, তাই লাল কোনো সুতির শাড়ি না থাকায় বাধ্য হয়ে এই সিল্কের শাড়ি পরতে হয়েছে তাকে। কিন্তু এখন এই শাড়ির কুচি বারবার খুলে যাচ্ছে। মেঘের একা দ্বারা এই শাড়ি পরা অসম্ভব, অন্য একজনের সাহায্য প্রয়োজন তার। মেঘ শাড়ির কুচি হাত দিয়ে ধরে নুহাকে ডাক দেওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু তখনই রুমের দরজা খুলে প্রবেশ করে আদিয়ান। হঠাৎ আদিয়ানকে দেখে মেঘ থমকে বা ভয় পেয়ে যায়। তার হাতে থাকা শাড়ির কুচি ছুটে যায়, শাড়ির নিচের অংশ মেঝেতে পড়ে যায়। মেঘ বলে, আদিয়ান স্যার, আপনি এখানে কি করছেন? মেঘের কথার উত্তর না দিয়ে আদিয়ান উল্টো তাকে একই প্রশ্ন করে উঠে, মেঘ, তুমি এখানে কি করছো? এই ফাঁকা ক্লাসরুমে একা একা এসেছো কেন? আমার শাড়ির কুচি খুলে গিয়েছিল, তাই এসেছি ঠিক করতে।
মেঘের মুখে শাড়ির কথা শুনে আদিয়ান তার শাড়ির দিকে তাকায়। মেঘ নিজেও তাকায়। মেঘের নিচের শাড়ির কুচি মেঝেতে পড়ে আছে, তা পেটের কিছু অংশ উন্মুক্ত হয়ে গেছে, যা দেখে মেঘ দ্রুত তার শাড়ির কুচি ধরে হাতে গুটিয়ে নেয়। আদিয়ান হয়তো নিজেও অস্বস্তি বোধ করলো, তাই সে বলে, মেঘ, তুমি শাড়ির কুচি ঠিক করে রুমে থেকে বের হও, আমি বাইরে অপেক্ষা করছি। আদিয়ান যখন কথাটা বলে রুম থেকে বের হয়ে যাবে, তখন পিছন থেকে মেঘ বলে উঠে, আদিয়ান ছাড়, আমি একা শাড়ি পরতে পারবো না, তাই দয়া করে একটু নুহাকে ডাক দিয়ে দিবেন। কিন্তু মেঘ, নুহা এখন স্টেজে ড্যান্স করবে, ও কি করে আসবে? আদিয়ানের কথা শুনে মেঘের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এখন সে কি করবে? নুহা ছাড়া আর কে তাকে সাহায্য করবে? মেঘের বিচলিত মুখ দেখে আদিয়ান বলে উঠে, মেঘ, আমি তোমায় সাহায্য করব কি? আদিয়ানের কথা শুনে মেঘ কুঁচকে বলে, কি, আপনি কি করে শাড়ি পরাতে সাহায্য করবেন? অনুষ্ঠানের মঞ্চে ফারহান বেশ অনেক সময় ধরে বসেছিল, কিন্তু কোথাও মেঘকে দেখতে না পেয়ে সে বিচলিত হয়। কোথায় চলে গেছে মেঘ? ফারহান পাশে থাকা একজন ছাত্রীর কাছ থেকে জানতে পারে মেঘ কলেজের করিডোরে দাঁড়িয়েছিল। ফারহান ওয়াশরুমে যাওয়ার কথা বলে কলেজ করিডোরে মেঘের কাছে যায়, কিন্তু করিডোরে মেঘ বা আদিয়ান কাউকে খুঁজে না পেয়ে ফারহান আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ এক ফাঁকা রুম থেকে কোনো আওয়াজ শুনে ফারহান সেখানে যায়। দরজা খোলা দেখে ফারহান ভিতরে প্রবেশ করে বলে, মেঘ, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।